বাংলা কাহিনী কথায় সুস্বাগতম প্রিয় শ্রোতা বন্ধু। নমস্কার, আমি প্রীতি। আজকে আবারও চলে এসেছি আর একটি অলৌকিক পর্ব নিয়ে। আপনারা শুনছেন লেখক পাঁচকড়িদের লেখা ভুতুড়ে গল্প সর্বনাশিনী। এটি চতুর্থ এবং অন্তিম পর্ব। এটি সপ্তম পত্র। প্রিয় সুরেশ, রাতের জন্য আমি ভয় পাই না। ভয় লাগে দিনের বেলায়। যে স্ত্রীলোককে আমি আমার স্ত্রী বলে আসছি, তাকে আমি প্রচণ্ড ঘৃণা করি। সে ঘৃণার ইহত্যা নেই, সীমা নেই, অন্ত নেই। তার যত্ন, শ্রদ্ধা, সোহাগ সমস্তই এখন বিষের মতো মনে হয়। কি জানি কেন তার চোখের দিকে তাকালে আমি শিহরিত হয়ে উঠি। সে সব কিছুই দেখেছে, সব কিছুই জানতে পেরেছে, এটা আমি বেশ বুঝতে পারছি। এটাই কি তার কারণ? অথচ সে আমাকে এখনো ভালোবাসে। যত্ন আগের মতো, অনুরাগও আগের মতো, ভক্তিও আগের মতো। তা সত্ত্বেও আমার মনে হচ্ছে সমস্তই জাল, সমস্তই মিথ্যে, সমস্তই ছলনা, প্রতারণা। আমরা একে অপরকে ভালোবাসা দেখাচ্ছি, অথচ সব জাল, সব মিথ্যে, সবই ছলনা। আমি জানি সে সব দেখেছে, সব জেনে গেছে। তার চোখ আমাকে এটা স্পষ্টভাবে বলে দিচ্ছে। আমি জানি সে কেন এই ভীষণ প্রতিহিংসার আয়োজন করছে। এটি তোমার মনমতো। এবারে অষ্টম চিঠি আপনাদের পড়ে শোনাই। প্রিয় সুরেশ, আজ সকালে হাটে যাব বলে আমি বাইরে বার হলাম। আমার স্ত্রী দরজায় দাঁড়িয়ে থাকলো। ক্রমে আমাদের দূরত্ব দূর থেকে দূরবর্তী হতে লাগলো। পরে একবার পিছন ফিরে তাকালাম। দূর থেকে আমার স্ত্রীকে একটা ছোট্ট পুতুলের মতো দেখাচ্ছিল। অবশেষে পর্বত ঘিরে থাকায় তাকে আমি আর দেখতে পেলাম না। তখন আমি উঠতে উঠতে, পড়তে পড়তে, মহাবেগে ছুটে অন্য পথ দিয়ে ঘরের দিকে আসতে লাগলাম। পর্বতের পথ তো জানোই, সহজ নয়। কত উঠলাম, কত পড়লাম। অন্য দিক দিয়ে অবশেষে আমার ঘরের কাছে এসে পৌঁছলাম। সেখানে একটা বিরাট বড় পাথরের পাশে লুকিয়ে থেকে আমার ঘরের দিকে সতর্ক দৃষ্টি ফেলে রাখলাম। কিছুক্ষণ পরে দেখলাম আমার স্ত্রী একটা ডাঙি নিয়ে কাঠের সাঁকোর কাছে এসে দাঁড়ালো। আমি যেখানে ছিলাম সেখান থেকে সে কি করছে তা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না। কিছুক্ষণ পরে সে উঠে দাঁড়ালো। সেই দূর থেকেও আমি তার মুখে স্পষ্ট হাসি লক্ষ্য করলাম, কিন্তু মনে হলো সে হাসির ভেতরে প্রতিহিংসার বহনি ধকধক করে চলছে। সে ঘরে চলে গেলে আমি আবার হাটের দিকে চললাম। হাট থেকে ফিরতে সন্ধে হয়ে গিয়েছিল। সে আমাকে পূর্বের মতোই সমাদরে ঘরের মধ্যে ডেকে নিল। আমি যে তার ভয়াবহ কাজ দেখেছি তা ঘুণাক্ষরেও তাকে জানতে দিলাম না। তার শয়তানি কাজ ওই রকমই থাকুক। সে ভেবেছে কোনো স্ত্রীলোক বোধহয় রাত্রে সাঁকো পার করে আমার সাথে প্রেমালাপ করতে আসে, তাই সাঁকো কেটে রেখে দিয়েছে। আজ সে আসলে অতল খাদের নিচে পড়ে যাবে। আমি কিছু বললাম না। এটাতে এটাও প্রমাণিত হবে প্রত্যেক দিন রাতে আমার কাছে যে আসে সে কে। যদি সে প্রেতাত্মা হয়, তাহলে ভাঙা সেতুর জন্য তার কোনো অনিষ্ট হবে না।
আর যদি সে প্রকৃতই কোনো স্ত্রীলোক হয়, তাহলে আমি এই চিন্তা থেকে দূর হলাম। ভেবে ভেবে আমার সর্বাঙ্গ শিহরিত হয়ে উঠছিল। যদি প্রকৃতই মানবী হয়, তাহলে কথা কেন বলে না আমার সাথে, শুধু তাকিয়েই থাকে? আমি বা কেন তাকে কোনো কথা জিজ্ঞেস করতে পারি না? কেন তার কাছে আমার সকল অস্তিত্ব নষ্ট হয়ে যায়? নিশ্চয়ই সে মানবী নয়। আমার স্ত্রী তার কোনো অনিষ্টই করতে পারবে না। হতভাগিনী এই প্রতিহিংসার এই ব্যর্থ চেষ্টায় আরও জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, বেশ হবে। কিন্তু যদি সে প্রেতলোক বাসিনী হবে, তবে আমি তার পায়ের শব্দ শুনতে পাই কেন? কেনই বা তার পায়ে স্পষ্ট শিশিরের দাগ দেখতে পাই? কেনই বা তার দরজায় করাঘাত স্পষ্ট শুনতে পাই? এ সকল তো প্রেতের চিহ্ন হতে পারে না। রাত হয়েছে। আগের মতোই পাশের ঘরে আমার স্ত্রী ঘুমিয়ে পড়েছে। আমি ঘরের মধ্যে উৎকর্ণ হয়ে সেই যুবতীর পায়ের শব্দ শুনবার অপেক্ষায় আছি। যদি সে প্রেতাত্মা হয়, তাহলে সে আগের মতো আমার কাছে আসবে। আর যদি সে যথার্থই কোনো স্ত্রীলোক হয়, তাহলে নিশ্চয়ই সাঁকোর উপর দিয়ে হাঁটবার সময় আমি তার আর্তনাদ শুনতে পাব। অথবা কোনো প্রেতলোকের অজানিত কুহক চালে আমি ঘিরে যাচ্ছি। সহসা এ কি? এ তো প্রেতাত্মার বিদ্রূপ। আমি শুনেছি, আমি সেই ভয়াবহ আর্তনাদ শুনেছি, যেটা হৃদয় ভেদী, গগন ভেদী আর্তনাদ আমি ঠিকই শুনতে পেয়েছি। আকাশ পাতাল কাঁপিয়ে দিয়ে অন্ধকার রাশি আলোড়িত করে সেই ভয়ানক আর্তনাদ সাগর কাছ থেকে উঠে আসছে। সেই গভীর খাদের মধ্যে থেকে উঠে আসছে, পর্বতের শৃঙ্গের শৃঙ্গে প্রতিধ্বনিত হচ্ছে। সে আর্তনাদের বর্ণনা করা যায় না। সে আর্তনাদ এখনো আমার কানের মধ্য দিয়ে আমার শিরায় শিরায় রক্তের মতো ছুটছে। আমি ঘর থেকে দ্রুত বেগে বাইরে বের হলাম, সাঁকোর কাছে আসলাম। শুয়ে পড়ে হাত বাড়িয়ে দেখলাম সাঁকোটা আর নেই। নিচের দিকে তাকিয়ে দেখলাম কালো অন্ধকার। সেই গভীর গহ্বর ঘোর অন্ধকারে পূর্ণ, কিছুই দেখবার উপায় নেই। প্রবল বেগে বাতাস বইছে। আমি খুব জোরে জোরে চিৎকার করে ডাকলাম। সেই প্রবল বাতাসে আমার উচ্চ প্রবল চিৎকার যেন পৈশাচিক হাস্যকল্লোলের মতো দিগ্বিলয় কম্পিত করে প্রতিধ্বনিত হতে লাগল। আমি বুঝেছি, এতদিন যে উন্মত্ততা ধীরে ধীরে আমাকে অত্যন্ত কঠিনভাবে আঁকড়ে ধরে আছে। আর কোনো উপায় নেই। চেষ্টা বৃথা, বৃথা, বৃথা। আমি কতবার মনে মনে বলেছি, এর সব কিছুই বিকৃত অসুস্থ পীড়িত মস্তিষ্কের কল্পনা মাত্র। এ আর্তনাদও আমার কল্পনা মাত্র। না, 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 ওই সেই শব্দ, ওই সেই আর্তনাদ, ওই সেই মর্মভেদী আর্তনাদ। সবসময়ই আমার মাথায় কে যেন খুব ভারী লোহার হাতুড়ি দিয়ে নির্দয় আঘাত করছে। আমি বুঝেছি সে আর আমার কাছে আসবে না। এই শেষ। এটি তোমার মন মতো। এইটাই শেষ পত্র।
প্রিয় সুরেশ, আমি একটা বড় খামে সমস্ত চিঠিগুলো রেখে তোমার ঠিকানা লিখে দিয়ে যাব। যদি কখনো কেউ এখানে আসে তাহলে সে হয়তো তোমাকে এই পত্রগুলো পাঠিয়ে দিতেও পারে। আমার লেখাপড়া একেবারেই বন্ধ হয়ে গেছে। আমি আর আমার স্ত্রী, তোমাকে বোঝাবার জন্য যাকে এখনো আমার স্ত্রী বলতে হচ্ছে, আমরা দুজনেই একে অপরের মুখের দিকে তাকিয়ে বসে থাকি। কেউ কোনো কথা বলি না। এ এক অতি আশ্চর্য পরিবর্তন। যখন কথা বলি তখন এইরকমভাবে কথা বলি যেন আমাদের দুজনেরই এই প্রথমবার দেখা হচ্ছে। যে দু একটা কথা বলি সেটাও আমাদের পরস্পরের মনের ভাব গোপন করবার জন্য। আমাদের দুজনের কেউই আর আগের মতো নেই। আমি সবসময়ই তার মুখে বিদ্রূপের হাসি দেখতে পাই। সে এটা গোপন করতে চায় কিন্তু পারে না। তার এই চেষ্টা বৃথা। অন্য আর একদিকে প্রত্যেক রাত্রে নির্জনে বসে থাকতে থাকতে যেন মনে হয় সেই যুবতী আগের মতোই দরজায় আঘাত করছে। আমি তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দিই, কিন্তু কই, কেউ তো নেই, কেবল অন্ধকার। সেই অন্ধকারের মধ্যে দিয়ে ঘরের মধ্যে বাইরে থেকে ঠান্ডা হাওয়া শুধু প্রবেশ করে, আর কিছুই না। এই দুর্গম জায়গায় বাস করে আমি দানব হয়ে যাচ্ছি। ভালোবাসা আর ঘৃণা দুই যেন ভয়াবহভাবে আমার হৃদয়ে উদ্বেলিত হয়ে আমার শিরায় শিরায় বিদ্যুৎ ছুটে গিয়ে আমার মাথায় শত শত চিতানল জ্বালিয়ে দিচ্ছে। আমার লেখাপড়া, শিক্ষা, সদ্গুণ সমস্তই এই পাহাড়ের বাতাসে যেন আমার হৃদয় থেকে উড়ে গেছে। আমি একটা হিংস্র পশু হয়ে যাচ্ছি। কবে কবে এই স্ত্রীলোকের, যে এক সময়ে আমার স্ত্রী ছিল, তার সুকোমল কণ্ঠদেশ আমার এই রোগ শীর্ণ কঙ্কালসার কঠিন আঙুল দিয়ে সবলে পেষণ করব। তার চমৎকার চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে আসবে। তার ঠোঁট দুটো কবে ফাঁক হবে আর তার লাল জিভ লুটিয়ে পড়বে। কবে তার গলা ধীরে ধীরে জোরে জোরে আরো জোরে টিপতে থাকব। দেরি নেই আর। তারপর ধীরে ধীরে তার গলা ধরে তাকে পিছন দিকে ঠেলতে ঠেলতে নিয়ে যাব এই বাড়িটা থেকে। এই ভঙ্গুর কঠিন পাথরের উপর দিয়ে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাব ওই খাদের কাছে। সে বড় বিদ্রূপের হাসি এসেছিল বটে, এবার হাসির পালা আমার। আমি যখন জোর করে তাকে ধীরে ধীরে ঠেলে নিয়ে যাব, হাঁচড়াতে নিয়ে যাব ওই খাদের কাছে। যখন তার পায়ের একটা মাত্র অঙ্গুষ্ঠ পাহাড়ে থাকবে, সে হেলে পড়বে, তখন আমি তার দিকে ঝুঁকে পড়ে তার ঠোঁট দুটো চুম্বন করব। তারপর নিচে অনেক নিচে কুয়াশার মধ্য দিয়ে লতা গুল্ম ভেদ করে পশু পক্ষীকে স্তম্ভিত করে নিচে, আরো নিচে, গভীরতর নিচে দুজনে একত্রে যাব যতক্ষণ না তার সাথে মিলিত হচ্ছি। এইবারে আছে আমার হাতে একটা অসম্পূর্ণ চিঠি। এই শেষ পত্র,
এই ভয়াবহ পত্র কখানি পাঠ করে আমি প্রবোধের মুখের দিকে তাকালাম। সেও আমার দিকে তাকালো। আমি তার মুখে যে ভাব দেখলাম, সেও বোধহয় আমার মুখে তাই দেখল। আমি দেখলাম প্রবোধের মুখ পাণ্ডুবর্ণ হয়ে গেছে। আমরা কেউই নিজেদের সাথে কথা বলতে সাহস পেলাম না। আমাদের দুজনের হৃৎপিণ্ড যেন সবলে লাফাচ্ছিল। সংসারে যে এরকম ভয়াবহ ব্যাপার ঘটতে পারে সেটা আমাদের বিশ্বাস ছিল না। আমাদের পথপ্রদর্শক থম্বি মেনা শয়তানকে অরাত বলে যে ভয়ে এই স্থান ছেড়ে পালিয়ে গেছে, এখন বুঝতে পারলাম তার যথেষ্টই কারণ আছে। এতদিন ভূত প্রেতের কথা বিশ্বাস হয়নি মোটেই। ভূত প্রেত হোক বা না হোক, পত্রলেখক মর্মথ যে এই নিভৃত স্থানে বাস করে ভূতের কথা ভেবে ভেবে ভয়ঙ্কর উন্মত্ত হয়ে গিয়েছিল, এবং সেই উন্মত্ততায় হতভাগ্য নিজের স্ত্রীকে অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করেছে এবং নিজেও মারা গেছে। তার সবই প্রমাণ এই সকল চিঠি। ভোর হতে না হতে আমরা সেই স্থান ত্যাগ করে পালালাম। রাম ও চন্দ্র আর সেখানে 1 মিনিটও কেউ থাকে? বস্তিতে এসে আমাদের 3টে কুলি ও থম্বি মিনাকে পেলাম। আমরা যে সেই গৃহে রাত্রিযাপন করেও এখনো জীবিত আছি সেটা দেখে তারা ভীষণই বিস্মিত হলো এবং আমাদের মুখের দিকে তাকিয়েই থাকলো। আমরা দার্জিলিং পৌঁছে চিঠিগুলো সমস্তই কমিশনার সাহেবকে দিলাম। শুনেছি তার আজ্ঞাতে নাকি ওই ভয়াবহ বাড়িটা একদিন জ্বালিয়ে দেওয়া হয়েছে।